নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এসআইআর এ যে 60 লক্ষ ভোটার বিচারাধীন ছিলেন, সেই বিচারাধীন ভোটারদের প্রায় 27 লক্ষ এবারের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। মোটামুটি ভাবে সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যে শুনানি হয়েছে তাতে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। তো একই সঙ্গে ট্রাইব্যুনাল যে গঠন হয়েছে সেই ট্রাইব্যুনালের কাজ শুরু হয়নি, কবে শুরু হবে কেউ যায় না। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে যে স্পেশাল কয়েকটি কেস তারা শুনানি করে রায় দিয়েছে, তাতে ট্রাইব্যুনালের প্রথম যে ঘটনাটা ঘটেছে তাতে প্রাক্তন বিচারপতি তিনি আধার কার্ডকে মান্যতা দিয়েছেন। তো আমি আজকের এই ব্যাপারটা বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে আপনাদের বলে দিই যে আপনারা আমার চ্যানেল দেখছেন, ভিডিও দেখছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা আমার জন্য কমেন্ট করছেন, লাইক করছেন। তো আপনাদের কাছে অনুরোধ যে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে উৎসাহিত হব, এবং ভালো লাগলে হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে সেটা শেয়ার করুন। তো আসছি যে সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানিতে যেটা জানা গিয়েছে তাতে হচ্ছে যে এই পর্বে প্রথম পর্বে যে ভোটদান তাতে সোমবার পর্যন্ত ছিল মানে নাম তোলার শেষ দিন। তো সেই টাইমটা ওভার হয়ে গেছে। তো ট্রাইব্যুনালে এরপরে যেতে হবে তাদেরকে, সেসব ভোটারদের যাদের নাম বাদ পড়েছে, যারা বিচারাধীন ছিলেন সেই 60,06,000 ভোটার। তো সুপ্রিম কোর্টের শুনানির পরে এটাই স্থির হয়েছে, এবং দ্বিতীয় পর্বে যাদের ভোট আছে, যেহেতু ট্রাইব্যুনাল সেট আপ হয়নি, তো তাদের পক্ষেও হচ্ছে এবারের ভোট দেওয়া সম্ভব না। তো সোমবার দিন যে শুনানি চলাকালীন যেটা জানা গিয়েছে, প্রায় 45% মতো হচ্ছে ভোটারের নাম বাদ পড়ছে, 55% মতো ভোটার থেকে গেছে। তো 45% যদি ধরে নেওয়া হয় তাহলে হচ্ছে 60 লাখে 27 লক্ষ ভোটার, এবং হচ্ছে এর সঙ্গে যদি আরো ধরি যে খসড়া তালিকা যে প্রকাশ হওয়ার পর যে আরো প্রায় 5 লাখ ভোটারের নাম বাদ গেছে, প্রায় 32 লাখ ভোটার হচ্ছে ভোট দিতে পারবেন না খসড়া তালিকা প্রকাশের পরে যে ভোটদাতা সংখ্যা ছিল। তো সেখানে দাঁড়িয়ে শুনানির সময় সুপ্রিম কোর্ট হচ্ছে একেবারে নির্বিকার ছিলেন এই বিষয়টাতে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বারে বারে বলার চেষ্টা করেছিলেন অন্তত 6 তারিখের বদলে হচ্ছে এটাকে 15 তারিখ করা হোক, যাতে প্রথম দফায় আরো বেশ কিছু লোক ট্রাইব্যুনালে গিয়ে তারা নাম তুলতে পারে বা ভোট দিতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছে এটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। তো সে কারণে হচ্ছে প্রথম দফার লোকদের চান্স নেই। দ্বিতীয় দফায় যে অবস্থাটা রয়েছে, কারণ আমি যেটা জানতে পারলাম তাতে সোমবার দিন সিইও মনোজ আগরওয়াল যেটা বলেছেন যে এখনো পর্যন্ত 19টা যে ট্রাইব্যুনালে এই বিচার হবে, যাদের নাম বাদ পড়েছে এই 60 লাখ মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা ছিলেন, অ্যাডজুডিকেশনে যারা ছিলেন, তো তাতে 6টা সেট আপ তৈরি হয়েছে 6টা ট্রাইব্যুনালের, এবং হচ্ছে বাকি 13টা সেট আপ হওয়ার পরে হয়তো কাজ শুরু হবে। তাতে যেটা মনে হচ্ছে যে আগামী 8-10 দিন 12 দিনের আগে সম্ভবত সেটা শুরু হবে না। সুতরাং ততদিনে হচ্ছে দ্বিতীয় দফার ভোটের যে নমিনেশন ফাইলিং এর যে লাস্ট ডেট সেটা ওভার হয়ে যাবে। সুতরাং হচ্ছে এই টোটাল ভোটারটাই 7 লাখ ভোটারটা হচ্ছে এই ভোটে তারা ভোট দিতে পারবেন না, এবং মূলত এদের বেশিরভাগটি হচ্ছে সংখ্যালঘু মানুষ, কিছু হিন্দু ভোটারও রয়েছেন। তো যেটা হয়েছে সেটা হলো যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ট্রাইব্যুনাল সমস্তটা ডিসিশন নেবে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ট্রাইব্যুনালের যে জাজদের নাম তিনি ঠিক করেছেন যারা বসবেন ট্রাইব্যুনালে, তাদের মধ্যে 3জন সিনিয়র জাজকে নিয়ে একটা কমিটি হবে, যারা হচ্ছে এসওপিটা ঠিক করবেন, মানে কি পদ্ধতিতে হচ্ছে নির্ণয় হবে ভোটারদের ভবিষ্যৎ, মানে কি তারা দেখবেন না দেখবেন, কোন বিষয়টা দেখবেন এটা নিয়ে। এবং তারা যে প্রক্রিয়াটা ঠিক হবে 19টা ট্রাইব্যুনালই একই প্রক্রিয়ায় হচ্ছে সেটাতে কাজ চালাবে। কারণ আগে আপনারা জানেন যে এর আগে যখন 19টা ট্রাইব্যুনাল সেট আপ হয়েছিল, সেখানে ইলেকশন কমিশনের তরফে যখন তাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছিল যে এইভাবে হবে, তখন বেশ কিছু বিচারপতি প্রশ্ন তুলেছিলেন তাদের এই পদ্ধতি নিয়ে। কারণ তারা বোঝাতে চেয়েছিলেন যে পদ্ধতিতে এদেরকে অ্যাডজুডিকেশন আনা হয়েছে, যে নথির ভিত্তিতে আনা হয়েছে, তার বাইরেও হচ্ছে যিনি আবেদনকারী তার কোনো বক্তব্য থাকতে পারে, তিনি বলতে পারেন যে আমি এই সমস্যার মধ্যে পড়েছি বা এই কারণে হচ্ছে আমি যে এই নথি দিতে পারিনি বা এই নথি দিয়েছি। তো সেটা আবেদনকারীর বক্তব্য শুনে করা উচিত। শুধুমাত্র তিনি গিয়ে হিয়ারিং এ গিয়ে যে সমস্ত কাগজপত্র দিয়ে এসছেন তাতে ফলাফল একই হবে, তাতে ট্রাইব্যুনালের কোনো ভূমিকা থাকবে না। কারণ যিনি আবেদনকারী, যিনি বাদ পড়েছেন ভোটার তালিকা থেকে, তার যদি বক্তব্য না শোনা যায় তাহলে বিচার সম্পূর্ণ হয় না। এই নিয়ে একটা মতভেদ তৈরি হয়েছিল। ইলেকশন কমিশনের লোকজন সেদিনকে খুব হচ্ছে বিড়ম্বনায় পড়েছিলেন, দু একজন হচ্ছে ক্ষুব্ধ হয়ে মিটিং থেকে বেরিয়েও চলে গিয়েছিলেন।
তো এখন যেটা হয়েছে, সুপ্রিম কোর্ট যেটা ঠিক করেছে যে এই 3 সিনিয়র জাজ তারা হচ্ছে প্রক্রিয়াটাকে ঠিক করবে যে কোন পদ্ধতিতে বিচারটা হবে, কোন নথি দেখা হবে। প্রয়োজনে এও বলেছে সুপ্রিম কোর্ট যে নতুন নথি দিতে পারবেন, যদি সেটা ট্রাইব্যুনাল যদি ডিসাইড করে বা তাদের প্রক্রিয়াতে আসে, তাহলে কেউ নতুন নথি দিতে পারবে। তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যেটা বোঝা গেল যে এই লোকগুলো আর হচ্ছে ভোট দিতে পারবে না। তো মালদা মুর্শিদাবাদেরই ম্যাক্সিমাম ভোটার বাদ পড়েছে, আপনারা জানেন, কারণ এই অ্যাডজুডিকেশনে সবচেয়ে বেশি ভোটার যারা পড়েছিল এই বিচারাধীন তালিকা, তার মধ্যে মালদা মুর্শিদাবাদের সংখ্যা বেশি, এবং তারপরে উত্তর দিনাজপুর ছিল। এই তিনটি মূলত হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এছাড়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার একটা বড় ভোটার ছিল, যেখানে সংখ্যালঘু এবং প্লাস হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। তো এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মনোজ আগরওয়াল যেটা বলেছেন তাতে যে সবে 6টা, এখনো 13টা কোথায় কোথায় বিচার হবে, কলকাতাতে হবে না জেলাতে হবে, সেগুলো ডিসিশন হয়নি। সো টোটালটা সেট আপ হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। এটা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বলেছেন যে ট্রাইব্যুনাল সেট আপ হতে সময় লাগবে, এবং তারা আগের দিনের যে শুনানিতে বলেই দিয়েছিলেন যে হয়তো এই ভোটে তারা ভোট দিতে পারবেন না, কিন্তু তাদের ভোটাধিকার চলে যাচ্ছে, এটা তারা মনে করবেন না। তাও এই নিয়ে সমালোচনা হয়েছিল যে একজন নাগরিক, তার দোষ নয় যে ইলেকশন কমিশনের কোনো ভুল ত্রুটির কারণে তিনি এইরকম একটা অবস্থার মধ্যে পড়েছেন, অথচ একটা ভোট প্রক্রিয়াতে তার ভোটাধিকার থাকবে না। সুপ্রিম কোর্ট থেকেও হচ্ছে তারা কিছু করলো না, কারণ সুপ্রিম কোর্ট কোনো ফার্ম ডিসিশন নিতে পারেনি। সুপ্রিম কোর্ট বলতে পারেনি যে ভোটাররা ভোট দিতে পারছেন না তাদেরকে ভোটদানের সুযোগ দেওয়া হোক, পরবর্তীকালে ট্রাইব্যুনাল ডিসাইড করুক যে যাদের নাম কাটা গেছে তারা আদৌ থাকবে কি থাকবে না, সেটা পরে দেখতে পারে। এই নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল সুপ্রিম কোর্টের এই আদেশ নিয়ে, যে কেন হচ্ছে একজন মানুষ একটা ভোটার তালিকায় নাম ভুল রয়েছে, তার জন্য কেন একজন নাগরিক হচ্ছে সাফার করবে। তার তো দোষ না, তার হচ্ছে 2002 সালে কারোর তালিকাতে নাম ভুল রয়েছে, সেটা নির্বাচন কমিশনের দোষ। তার সঙ্গে এখনকার তার নথি বা নামে যে সমস্ত নথিপত্র রয়েছে, কাগজপত্র রয়েছে, সেগুলো ম্যাচ করছে না। এগুলোতে হচ্ছে সেই ভোটারটা হচ্ছে সাফার করলেন, তারা ভোটদান থেকে বঞ্চিত হলেন। সুপ্রিম কোর্ট এই গণতন্ত্রের প্রতি হচ্ছে অবিচার করলেন, তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হলো। এই নিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু এখন যেটা যে দাঁড়িয়েছে তাতে অনেকেই এখন বলা বলি করছেন যে আসলে ব্যাপারটা হচ্ছে অনেকের ব্যক্তিগত বিষয় থাকে, অনেকের নানান ধরনের চাপটাপ থাকে। তো আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের যারা এই বেঞ্চ করছে তাদেরকে কোনো ব্যক্তিগত সমালোচনা করছি না, কারণ তারা 3 জন জাজ তারা মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছেন, তারা যেটা ভালো মনে করেছেন। তবে যে মানুষ, যে নাগরিক হচ্ছে ভোটাধিকার হারালেন এবং পরবর্তীকালে তিনি ডিভোটার হয়ে যাবেন কিনা তারও কোনো ঠিক নেই, কিন্তু তারা এটা বলতে পারেন যে সুপ্রিম কোর্ট আমাদের প্রতি অবিচার করলেন। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদি বলতেন যে যেরকম অবস্থাতেই হোক এত কম সময় এই এসআইআর করা যায় না, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক যে খুঁড়োর কল নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন ঝুলিয়ে দিয়েছিল ভোটারদের সামনে, সেই খুঁড়োর কলে পড়ে নানান লোক হচ্ছে সমস্যার মধ্যে পড়েছেন, গরিব মানুষ সমস্যার মধ্যে পড়েছেন। বিচারপতি, প্রাক্তন বিচারপতির নাম বাদ চলে গিয়েছে, প্রাক্তন সাংসদের নাম বাদ চলে দিয়েছেন। এইসব ঘটনা ঘটেছে। আমাদের যে শান্তিনিকেতনে শিল্পী নন্দলাল বসুর নাতি, তার নাম বাদ চলে গেছে, তার স্ত্রীর নাম বাদ চলে গেছে। তো এইরকম অবস্থা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 4-5টি কেসের হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল যে স্পেশাল অর্ডার দিয়ে বলেছিল এদেরটা নিষ্পত্তি করে দিতে। তার মধ্যে কংগ্রেসের প্রার্থী ফারাক্কার মহতাব শেখ, তারটা ছিল প্রথম বিচার হয়েছিল তার। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি বিচার করেছিলেন। সেখানে রবিবার দিন তাকে ভোটার তালিকার নাম তোলার নির্দেশ দেওয়া হয়েছিল রাত 8টার মধ্যে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল। তার ড্রাইভিং লাইসেন্স ছিল, তার পাসপোর্ট ছিল, তার হচ্ছে 2002 সালে ভোটার তালিকার নাম ছিল, বাবা কাকাদের পরিবারের সকলের নাম রয়েছে, তার নাম বাদ চলে গেছিল। তো সেইখানে তার নামটা তোলা হয়েছে সুপ্রিম কোর্টের বিশেষ আদেশে, কারণ তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সাধারণ ভোটার সবাই তার যেতে পারবেন না, হাইকোর্ট করে তিনি সুপ্রিম কোর্টে যান। তো তিনি গিয়েছিলেন প্রার্থী হবে বলে, তারটা ছেড়ে দেওয়া হয়েছে। এরকম স্পেশাল 4-5টি কেস। তো এইটাতে যেটা জানা গিয়েছে যে শিবজ্ঞানম সেই বিচারটাতে আধার কার্ডকেও মান্যতা দিয়েছেন। তিনি বলেছেন যে কেন আধার কার্ড হচ্ছে চলবে না, কোনো ভোটার যদি আধার কার্ড হচ্ছে দেয় তাহলে সেক্ষেত্রে তাকে তার নথি হিসাবে গ্রহণ করতে হবে, কারণ যেহেতু আধার কার্ড বিভিন্ন জায়গাতে, সরকারি জায়গাতে হচ্ছে লিপিবদ্ধ করা হয়েছে বা লিঙ্ক করা হয়েছে।
তো এইটা অনেকের কাছে আশার কারণ, কিন্তু নিরাশার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে বিচার করলো, যেটা ভোটারদের প্রতি অনেকেই মনে করছেন, বা রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশের মত, আইনজীবীদের একাংশের মত, সুপ্রিম কোর্ট সঠিক বিচার করলো না। কারণ হচ্ছে অনেকেরই নির্দোষ, তাদের কোনো হচ্ছে সমস্যা ছিল না। 2002 সালের তালিকায় নাম রয়েছে, অথচ তারা হচ্ছে অ্যাডজুডিকেশনে চলে গিয়ে তাদের নাম ডিলিট হয়ে গেছে। মহতাব শেখের ক্ষেত্রে যেটা হয়েছিল তার সবকিছু ঠিক আছে, তার নামটা মোহতাবের বদলে মোতাব এসেছিল ভোটার তালিকাতে, কিন্তু তার সমস্ত নথি মোহতাব শেখ। তো সুতরাং তাতে তিনি কোপ খেয়েছিলেন, তার নাম বাদ চলে গেছিল। তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দৌড়তে পেরেছেন বলে তারটা বিচার হয়েছে, কিন্তু লাখ লাখ ভোটার, সাধারণ গ্রামের গরিব মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ, তাদের পক্ষে তো আর চট করে সুপ্রিম কোর্টে যাওয়া সম্ভব না, উকিল দাঁড় করানো সম্ভব না। তারা হচ্ছে আজকের সুপ্রিম কোর্টের এই অবিচারের শিকার হলেন। তো জানি না এখন যে ট্রাইব্যুনাল কবে সেট আপ হবে, সম্ভবত দুটো দফাতে যে ভোট থাকবে এবং তাদের যে নমিনেশন ফাইলিং এর লাস্ট ডেট, তার মধ্যে হচ্ছে এই ট্রাইব্যুনালের বিচার বা ট্রাইব্যুনাল সেট আপ শুরুই হবে না। সুতরাং এই 27 লাখ ভোটার হচ্ছে এইবারের ভোটে হচ্ছে তারা ভোট দিতে পারবে না, যাদের মধ্যে সিংহভাগ তফসিলি এবং সিংহভাগ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এবং তফসিলি আদিবাসী রয়েছে, কিছু হিন্দু ভোটারও রয়েছে। এখন এইরকম একটা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 60 লাখ ভোটারকেই বাদ দেওয়ার চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন। আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলে তবুও 30-35 লাখ ভোটার নাম তুলতে পেরেছেন, কিন্তু বাকিদের এখন আর উপায় নেই তাদের ট্রাইব্যুনালে আবেদন করা ছাড়া। যে সোমবার দিন যেটা জানা গেছে, ইতিমধ্যে 7 লক্ষ লোক হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করছে তাদের হচ্ছে নথি দিতে হবে, যারা অফলাইনে আবেদন করছে নথি দিতে হবে। কারণ হচ্ছে, এবং যেহেতু কারণ দর্শায়নি, কারণ কাউকে ট্রাইব্যুনালে যেতে হলে তো তাকে কারণ দর্শিয়ে যেতে হবে, সো কারণ দর্শানোর কথাটা হচ্ছে বলেছে। এখন জানি না শেষ পর্যন্ত কমিশন বা ট্রাইব্যুনাল যে কি সিদ্ধান্ত নেবে, যে যারা বাদ পড়েছে তারা যখন অ্যাপিল করবেন সেই অ্যাপিলের বিষয়ের ভিত্তি কি হবে সেগুলো ট্রাইব্যুনাল নিশ্চিতভাবে বিচার করবে। তবে একটা বড় অবিচার হয়েছে বলেই হচ্ছে যে রাজনৈতিক দল এবং আইনজীবীদের একাংশ বা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। তো দেখা যাক, এত কিছুর পরও নির্বাচন কমিশন যেভাবে যে কাজটা করেছে, বিজেপি এখনো এসআইআর কে সমর্থন করে যাচ্ছে। তো এরপরে হচ্ছে বিজেপির জয় সুগম হয় কিনা সেটা নিয়ে সবাই উদ্গ্রীব হয়ে রয়েছে। তো শেষ পর্যন্ত হচ্ছে এই 27 লাখ এবং 5 লাখ যেটা খসড়ার পরে বাদ গেছিল, 32 লাখ ভোটারকে বাদ দিয়েই হচ্ছে, 32 লাখ ভোটার বাদ দিলে প্রায় হচ্ছে 90 লাখ ভোটার বাদ গিয়ে হচ্ছে এই ভোট হবে আগামী দিনে। এখন শেষ পর্যন্ত যে নির্বাচন কমিশন বিজেপির মুখে হাসি ফোটাতে পারে কিনা আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।